হুম। প্রচণ্ড জ্বরে যখন শরীরটা ভেতর থেকে একদম পুড়ে যায় বা ধরুন ত্বক খুব সংবেদনশীল হয়ে পড়ে, তখন কিন্তু আমাদের আদিম প্রবৃত্তি একটাই জিনিস খোঁজে: শীতলতা। একদম তাই। এক টুকরো বরফ বা কপালে একটু জলপট্টি। হ্যাঁ, বা নিদেন পক্ষে একটা শান্ত অন্ধকার ঘর। মানে একটু ভেবে দেখুন, প্রাচীনকালে যখন কোনো আধুনিক ল্যাবরেটরি ছিল না, মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি বা অ্যান্টিবায়োটিকের কোনো ধারণাই মানুষের ছিল না, তখন কিন্তু গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেতে মহামারীতে। গুটি বসন্ত আর কলেরার মতো ভয়ঙ্কর সব রোগ। ঠিক। তো সেই ভয়ঙ্কর মৃত্যু মিছিলের সামনে দাঁড়িয়ে মানুষ কিভাবে নিজেদের রক্ষা করেছিল, আজ আমাদের এই গভীর আলোচনার বিষয়বস্তু ঠিক সেটাই। আর এর জন্য আমাদের সামনে আজ চমৎকার কিছু উৎস রয়েছে। হ্যাঁ, আমাদের টেবিলে আজ ইতিহাস, নৃবিজ্ঞান, প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থ, লোককথা এবং আধুনিক পুষ্টিবিজ্ঞানের বেশ কিছু গবেষণাপত্রের এক বিশাল স্তূপ রয়েছে। আমাদের লক্ষ্য হল এই তথ্যগুলোর উপর ভিত্তি করে প্রাচীন ভারতীয় দেবী শীতলা মাতার উপাখ্যানকে একটু খুঁটিয়ে দেখা। হুম, কারণ তিনি আসলে কোনো অলৌকিক রূপকথার চরিত্র নন। একদমই না। আমরা আজ দেখব তিনি কিভাবে ছিলেন প্রাচীন জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং মহামারী মোকাবিলার এক সুপরিকল্পিত ব্যবস্থা। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই প্রাচীন শীতলতা বা ঠান্ডা থাকার দর্শনটি আজকের দিনের ওয়েলবিং বা সুস্থতার জন্য কতটা প্রাসঙ্গিক। আলোচনার শুরুতেই কিন্তু এই সংস্কৃত শব্দটির উৎপত্তিগত অর্থ পরিষ্কার করে নেওয়া দরকার। মানে শীতলা শব্দটা। হ্যাঁ, শীতল থেকেই শীতলা নামের উৎপত্তি, যার অর্থ প্রশান্তকারী, শান্তকারী বা যা তাপ হরণ করে। প্রাচীন সমাজ ব্যবস্থা এবং আয়ুর্বেদে তাপ বা হিটকে খুব নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা হতো। তাপ মানে তো শুধু জ্বর নয়, তাই না? ঠিক ধরেছেন, তাপ মানেই কেবল শারীরিক জ্বর ছিল না, এটি ছিল রাগ, রোগ, বিশৃঙ্খলা এবং ধ্বংসের প্রতীক। শরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, তখন কোষের ভেতরের প্রোটিনগুলো ভাঙতে শুরু করে। শরীর ভেতর থেকে ভেঙে পড়ে। একদম। প্রাচীন চিকিৎসকেরা হয়তো আধুনিক বিজ্ঞানের মতো কোষের গঠন জানতেন না, কিন্তু তারা এটা খুব ভালোভাবে বুঝেছিলেন যে উত্তাপ হল শরীরের ভেতরের কোনো এক মহাযুদ্ধের বহির্প্রকাশ। আর ঠিক তার উল্টোটাই হল শীতলতা। হ্যাঁ, শীতলতা বা কুলনেস ছিল পবিত্রতা, স্বাস্থ্য, সামঞ্জস্য এবং নিরাময়ের প্রতীক। সেই জায়গা থেকেই এমন এক ঐশ্বরিক প্রতীকের জন্ম হল, যিনি মানবজাতির এই জ্বলন্ত যন্ত্রণাকে শান্ত করতে পারেন। আর যেহেতু উত্তাপকে রোগের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তাই নিরাময়ের পুরো প্রক্রিয়াটাই সাজানো হয়েছিল শীতলতা এবং পরিষ্কারতার উপর। একটা নিখুঁত বৈজ্ঞানিক ভিত্তি বলা যায়। হ্যাঁ, গবেষণাপত্রগুলোর দিকে তাকালে দেখা যায় দেবী শীতলার মূর্তির যে বর্ণনা দেয়া হয়েছে তার প্রতিটি উপাদান আসলে এক একটা রূপক। এগুলো যেন প্রাচীন স্বাস্থ্যকর্মীদের এক একটা টুলকিট। মানে হাতের ওই ঝাড়ু আর জলের পাত্রের কথা বলছেন তো? একদম। মূর্তির এক হাতে থাকে একটি সাধারণ ঝাড়ু এবং অন্য হাতে থাকে শীতল জলের পাত্র। এই জিনিসগুলো খুব সাধারণ মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু গভীর। এই ঝাড়ু এবং জলের পাত্রের বিজ্ঞানটা সত্যি বেশ আকর্ষণীয়। আধ্যাত্মিক দিক থেকে ঝাড়ুকে নেতিবাচকতা বা পাপ দূর করার প্রতীক বলা হলেও জনশাস্ত্রের দিক থেকে এটি প্যাথোজেন বা জীবাণু দূর করার প্রাথমিক হাতিয়ার। কারণ তখন তো ইঁদুর বা মাছিরাই মূল বাহক ছিল। হ্যাঁ, মহামারীর সময় ইঁদুর, মাছি বা অন্যান্য কীটপতঙ্গই যে রোগের প্রধান বাহক, সেটা প্রাচীন মানুষ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল। তাই রোগ প্রতিরোধের প্রথম ধাপ হিসাবে চারপাশ একদম ধুলোমুক্ত রাখার ওপর জোর দেওয়া হয়েছিল। আর হাতের ওই জলের পাত্রটা? ওটা হলো হাইড্রেশন বা কোষের ভেতরে জলের ভারসাম্য বজায় রাখার নির্দেশ। জ্বরের সময় শরীরের মেটাবলিজম খুব দ্রুত হয়ে যায়, প্রচুর ঘাম হয়। আর শরীর খুব মারাত্মকভাবে জলশূন্য হয়ে পড়ে। ঠিক, সেই ডিহাইড্রেশন থেকে রোগীকে বাঁচাতে নিরবিচ্ছিন্নভাবে জলপানের যে আধুনিক প্রোটোকল, প্রাচীন যুগে ওই জলের পাত্রটি সেই একই বার্তা বহন করত। ও আচ্ছা, জলের পাত্রের পরেই কিন্তু আসে নিম পাতা আর কুলো, মানে কুলো বা পাখা। মূর্তির সাথে নিম পাতার উপস্থিতিটা ভীষণভাবে চোখে পড়ে। হ্যাঁ, আর আধুনিক ফার্মাকোলজিতেও তো নিমের গুণাবলী প্রমাণিত। একদম। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল গুণ রয়েছে। কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকেরা তো আর ল্যাবরেটরিতে বসে নিমের রাসায়নিক বিশ্লেষণ করেননি। তাহলে তারা কিভাবে বুঝলেন যে নিম মহামারীর বিরুদ্ধে এতটা কার্যকর? তারা হয়তো নিমের ভেতরের নিম্বিন,
নিম্বিডিন বা অ্যাজাডিরাকটিনের মতো জটিল রাসায়নিক যৌগগুলোর নাম জানতেন না, কিন্তু তারা এর কার্যকারিতা ঠিকই ধরেছিলেন। মানে কাজটা কিভাবে হয় সেটা তারা প্র্যাকটিক্যালি দেখেছিলেন? হ্যাঁ, এই যৌগগুলো মূলত ব্যাকটেরিয়া বা ভাইরাসের কোষ প্রাচীরকে ভেঙে দিতে সাহায্য করে এবং শরীরে প্রদাহ কমায়। বিশেষ করে গুটি বসন্ত বা হামের ক্ষেত্রে ত্বকে যে ভয়ঙ্কর ফুসকুড়ি বা জ্বালা তৈরি হয়। একদম। নিমের প্রলেপ সরাসরি সেই ত্বকের রিসেপ্টরগুলোতে কাজ করে, যন্ত্রণার অনুভূতি কমিয়ে দেয়, আর সেকেন্ডারি ইনফেকশনও প্রতিরোধ করে। দারুণ একটা ব্যাপার। আচ্ছা, আর যে কুলো বা পাখার কথা উল্লেখ করা হলো? তার পেছনের বিকার হল ভেন্টিলেশন বা বায়ু চলাচল। প্রাচীনকালে মায়াজমা থিওরি বা দূষিত বাতাসের কারণে রোগ ছড়ানোর একটা ধারণা ছিল। মানে বদ্ধ ঘরের বাতাস ক্ষতিকর? ঠিক তাই বদ্ধ ঘরের দূষিত বাতাসকে বের করে দিয়ে রোগী চারপাশে সবসময় বিশুদ্ধ এবং শীতল বাতাসের প্রবাহ নিশ্চিত করার জন্যই এই পাখার ব্যবহারকে উৎসাহিত করা হয়েছিল। এই সমস্ত হাতিয়ারের বৈজ্ঞানিক ভিত্তি খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু আমাদের উৎসগুলোতে একটা অদ্ভুত বৈপরীত্যের কথা বারবার উঠে এসেছে, যা নিয়ে একটু প্রশ্ন তোলা দরকার। আচ্ছা, কোন বিষয়টা? হিন্দু দর্শনে দেবদেবীদের বাহন তো সাধারণত ভীষণ রাজকীয় হয়, তাই না? হ্যাঁ, সিংহের পিঠে দেবী দুর্গা, ময়ূরের পিঠে কার্তিক। ঠিক। সেখানে একজন দেবী, যিনি কিনা মহামারীর মতো এমন একটা ভয়ঙ্কর জিনিসকে নিয়ন্ত্রণ করছেন, তার বাহন একটি গাধা। এটা একটু অস্বাভাবিক ঠেকছে। আপাত দৃষ্টিতে অস্বাভাবিক। গাধা তো সাধারণত ভারবাহী প্রাণী। এটা কি কেবল এই কারণে যে সে যুগে দরিদ্র এবং প্রান্তিক মানুষেরাই সবচেয়ে বেশি মহামারীর শিকার হতো, আর গাধা তাদেরই দৈনন্দিন জীবনের সবচেয়ে পরিচিত প্রাণী ছিল? দরিদ্র মানুষের সাথে এই প্রাণীর সংযোগটা অবশ্যই একটা বড় কারণ, তবে এর মনস্তাত্ত্বিক এবং প্রতীকী দিকটা আরও অনেক গভীর। আচ্ছা, সেটা কি রকম? মহামারীর চরিত্রটা একবার বিশ্লেষণ করে দেখা যাক। একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন আক্রমণ করে, তখন সে রাজা বা প্রজা, ধনী বা গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। তা তো বটেই। রোগ তো আর পদবি দেখে আসে না। একদম। মহামারী এমন একটা সময় যখন মানুষের সমস্ত সম্পদ, ক্ষমতা বা রাজকীয় অহংকার সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়ে। সিংহ বা বাঘ হল পরাক্রম এবং আগ্রাসনের প্রতীক। মহামারীর সময় আগ্রাসন দিয়ে কোনো কাজ হয় না। সেখানে দরকার গাধার মতো ধৈর্য। ঠিক বলেছেন। সেখানে প্রয়োজন অসীম ধৈর্য, অবিরাম পরিশ্রম এবং চরম নম্রতা। একজন রোগীকে দিনের পর দিন সেবা করতে গেলে স্বাস্থ্যকর্মীর যে মানসিক স্থিতিশীলতা লাগে, গাধা মূলত তারই একটি রূপক। মানে অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়া। হ্যাঁ, এই বাহনটি সমাজকে একটা বার্তা দেয়, রোগের সামনে তোমার অহংকার ত্যাগ করো, কারণ কেবল বিনয় এবং ধৈর্যশীল সেবাই এখানে নিরাময় আনতে পারে। এই অহংকার আর বিনয়ের বিষয়টা ধরে একটু মনের জগতে প্রবেশ করা যাক এবার। শারীরিক পরিষ্কারতার এই দিকগুলো তো পরিষ্কার, কিন্তু আমাদের কাছে থাকা গবেষণাগুলোতে দেখা যাচ্ছে এই রীতিগুলোর সাথে মানুষের মানসিক চাপ বা স্ট্রেস ম্যানেজমেন্টেরও গভীর সম্পর্ক আছে। হ্যাঁ, ওই যে একটু আগে তাপ এবং শীতলতার কথা হচ্ছিল। ঠিক। এখানে একটা ব্যাপার খুব কৌতূহল উদ্দীপক। প্রাচীন মানুষেরা সম্ভবত বুঝতে পেরেছিল যে শারীরিক তাপ এবং মানসিক তাপের মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। একদম। আয়ুর্বেদ এবং হিন্দু দর্শনের গভীরে গেলে দেখা যায়, তাপকে কেবল জীবাণুর কারণে হওয়া জ্বর হিসেবে দেখা হয়নি। মানুষের ভেতরের ইগো বা অহংকার, অপ্রতিরোধ্য রাগ, অতিরিক্ত আকাঙ্ক্ষা, এগুলো সবই হলো তাপ। আর মানসিক অশান্তিও এর একটা বড় অংশ। হ্যাঁ, মস্তিষ্কে যখন এই আবেগগুলো চরম মাত্রায় পৌঁছায়, তখন শরীরের স্নায়ুতন্ত্র ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। এর ফলে কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়, তাই তো? ঠিক তাই। ব্যাপারটা আধুনিককালের বার্নআউট বা মানসিক ক্লান্তির সাথে একদম হুবহু মিলে যায়। ধরুন একটা স্মার্টফোনের কথা। আচ্ছা। ব্যাকগ্রাউন্ডে যদি একসাথে 10টা ভারী অ্যাপ চলতে থাকে এবং ফোনটাকে যদি কড়ার রোদে ফেলে রাখা হয়, তাহলে তো প্রসেসর গরম হয়ে যাবে আর একসময় সিস্টেম ক্র্যাশ করবে। দারুণ একটা তুলনা দিয়েছেন। প্রাচীন যুগে হয়তো স্মার্টফোন ছিল না, কিন্তু তারা মানুষের মস্তিষ্কের এই সিস্টেম ওভারলোডের ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝেছিলেন। কাজের চাপ বা ইগোর কারণে মস্তিষ্কে যে উত্তাপ তৈরি হয়, সেটাই শরীরকে ভেতর থেকে ভেঙে দেয়। উৎসগুলোতে একটি বিখ্যাত লোককথার উল্লেখ পাওয়া যায় যা এই বিষয়টিকে আরও স্পষ্ট করে। হ্যাঁ, ওই ধনী নারীর গল্পটা তো। হ্যাঁ, গল্পে এক অহংকারী এবং বিত্তবান নারীর কথা বলা হয়েছে, যিনি দেবীকে অবজ্ঞা করেছিলেন
এবং দরিদ্রদের উপহাস করেছিলেন। ফলস্বরূপ তার পরিবারে ভয়ঙ্কর রোগ নেমে আসে। আর কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। একদম। শেষ পর্যন্ত সেই নারী যখন তার অহংকার ত্যাগ করেন, নম্রতা শেখেন এবং নিজের হাতে দরিদ্রদের সেবা করতে শুরু করেন, তখন তার পরিবার সুস্থ হয়ে ওঠে। এই গল্পটিকে শুধু একটা নৈতিক উপকথা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এর ভেতরে তো একটা ক্লিনিক্যাল সাইকোলজি লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, অহংকার এবং অবজ্ঞা আসলে এক ধরনের মানসিক প্রতিরক্ষা বা ডিফেন্স মেকানিজম, যা মানুষকে সারাক্ষণ একটা উত্তেজনার মধ্যে রাখে। যখনই সেই নারী তার অহংকার ত্যাগ করে দরিদ্রদের সেবা করতে শুরু করলেন, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে তার ভেতরের মানসিক তাপ বা স্ট্রেস এক ধাক্কায় কমে গেল। আর মানসিক চাপ কমলে স্বাভাবিকভাবেই শরীরের হিলিং প্রসেস বা নিরাময় প্রক্রিয়া দ্রুত কাজ করতে শুরু করে। এই নিরাময় প্রক্রিয়ার আরেকটি প্রাচীন নিয়মের দিকে যদি তাকানো যায়, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। মহামারীর সময় একটি খুব কঠোর নিয়ম পালন করা হতো। সেই নীরবতা পালনের নিয়মটা? হ্যাঁ, অসুস্থ রোগীর আশেপাশে কোনো উচ্চ শব্দ করা যাবে না, কেউ রাগ প্রকাশ করতে পারবে না বা কোনো ধরনের উত্তেজনামূলক পরিবেশ তৈরি করা যাবে না। বলা হতো এসব করলে দেবী রুষ্ট হবেন। কিন্তু এর পেছনের বিজ্ঞানটা হলো সেন্সরি প্রসেসিং বা ইন্দ্রিয়গত স্নায়বিক চাপ। ঠিক, জ্বরে আক্রান্ত একজন মানুষের স্নায়ুতন্ত্র এমনিতেই মারাত্মক চাপের মধ্যে থাকে। সেই অবস্থায় উচ্চ শব্দ মস্তিষ্কের উপর অতিরিক্ত সেন্সরি ওভারলোড তৈরি করে, যা তার শারীরিক যন্ত্রণাকে বাড়িয়ে দেয়। তাই রোগীর চারপাশে একদম শান্ত এবং সমবেদনাপূর্ণ একটি পরিবেশ বজায় রাখার এই নিয়মটি আসলে স্নায়বিক চাপ কমানোর একটা অসাধারণ প্রাচীন পদ্ধতি। একদম। অন্যান্য পৌরাণিক দেবী চরিত্রদের সাথে যদি শীতলার তুলনা করা হয়, তাহলে পার্থক্যটা খুব স্পষ্টভাবে চোখে পড়ে। হ্যাঁ, অন্যান্য দেবীরা তো তরবারি বা ত্রিশূল দিয়ে দৃশ্যমান দানবদের ধ্বংস করেন, কিন্তু শীতলা তো কোনো অস্ত্র ধারণ করেন না। কারণ তিনি লড়াই করেন সম্পূর্ণ অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে। রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেমন অদৃশ্য, ঠিক তেমনি মানুষের মনের ভেতরের ভয়, মানসিক চাপ এবং সামাজিক বিশৃঙ্খলা, এগুলো অদৃশ্য শত্রু। মানে দেবী শীতলা শেখান যে মাতৃসুলভ সমবেদনা এবং মানসিক প্রশান্তি দিয়ে এই অদৃশ্য দানবদের পরাজিত করতে হয়। হ্যাঁ, আর এই মানসিক এবং শারীরিক শীতলতার প্রাচীন দর্শনগুলো নিছকে ইতিহাসের আর্কাইভে বন্দী হয়ে থাকার মতো বিষয় নয়। মানবদেহ এবং মনের এই মৌলিক সত্যগুলো তো যুগ যুগ ধরে একই রকম আছে। একদম। মজার ব্যাপার হলো, আমাদের গবেষণাপত্রগুলো দেখাচ্ছে যে এই প্রাচীন নিয়মগুলো কিভাবে উৎসবের মোড়কে সাধারণ মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছিল। এর সবচেয়ে বড় উদাহরণ হল শীতলা অষ্টমী বা বাসোদা নামের উৎসবটি। হ্যাঁ, উৎসবটার কথায় আসা যাক। উত্তর ভারত, রাজস্থান, গুজরাট এবং বাংলাসহ বিভিন্ন অঞ্চলে বসন্তকালের শুরুতে অর্থাৎ দোল বা হোলি উৎসবের ঠিক ৮ দিন পর এটি পালিত হয়। আর এই উৎসবের সবচেয়ে কঠোর নিয়মটি হল আগুন না জ্বালানো। ঠিক, ওই নির্দিষ্ট দিনে বাড়িতে কোনো ধরনের রান্না করার সম্পূর্ণ নিষেধ থাকে। আগের দিন রাতে রান্না করা খাবার, যেমন ধরুন ঠান্ডা পান্তা, ভাত, টক দই, নারকেল বা ডাল পরের দিন খাওয়া হয়। বাহ্যিকভাবে এটি দেবীকে সন্তুষ্ট করার একটা আচার মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে পুষ্টিবিজ্ঞান এবং গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্যের এক বিস্ময়কর রসায়ন। রান্নার আগুন নিভিয়ে রাখার এই নিয়মটির আড়ালে মূলত ঋতু পরিবর্তনের সময় শরীরের ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা ছিল, তাই না? একদম। শীতকাল শেষ হয়ে যখন গরমকাল শুরু হচ্ছে, তখন প্রকৃতিতে জীবাণুদের বংশবৃদ্ধির হার সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। এই সময় শরীরকে ভেতর থেকে প্রস্তুত করার দরকার হয়। আর ওই আগের দিনের তৈরি ঠান্ডা খাবারের বিজ্ঞানটা একটু বিশ্লেষণ করা যাক। যখন চালকে সারা রাত জলে ভিজিয়ে রাখা হয়, তখন সেখানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া শুরু হয়। হ্যাঁ, আর এই ফার্মেন্টেশনের ফলে চালের ভেতরে থাকা ফাইটিক অ্যাসিড ভেঙে যায়, যা সাধারণ অবস্থায় চালের ভেতরের আয়রন এবং ক্যালসিয়ামকে শরীরকে গ্রহণ করতে বাধা দেয়। ফলে পান্তা ভাত খেলে শরীর অনেক বেশি খনিজ পদার্থ খুব সহজে শোষণ করতে পারে। কিন্তু এর চেয়েও বড় জাদুকরী বিষয়টা ঘটে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। মানে ওই প্রোবায়োটিকগুলো। ঠিক, ফার্মেন্টেশনের ফলে প্রচুর পরিমাণে ল্যাক্টোব্যাসিলাসের মতো উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। এই প্রোবায়োটিকগুলো সরাসরি আমাদের অন্ত্রে গিয়ে সেখানকার মাইক্রোবায়োমকে শক্তিশালী করে তোলে। আর আধুনিক বিজ্ঞান তো এখন প্রমাণ করেছে যে
মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রায় ৭০% নির্ভর করে এই অন্ত্রের ব্যাকটেরিয়ার ওপর। শুধু তাই নয়, অন্ত্রের সাথে মস্তিষ্কের একটি সরাসরি সংযোগ রয়েছে, যাকে বলা হয় গাট ব্রেন অ্যাক্সিস। ও আচ্ছা, ওই ভেগাস স্নায়ুর ব্যাপারটা। একদম। ভেগাস স্নায়ুর মাধ্যমে অন্ত্রের এই উপকারী ব্যাকটেরিয়াগুলো মস্তিষ্কে সিগন্যাল পাঠায় এবং সেরোটোনিনের মতো ফিল গুড হরমোন তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ অন্ত্র যখন শীতল এবং সুস্থ থাকে, মস্তিষ্ক তখন প্রাকৃতিকভাবে শান্ত থাকে। তার মানে দাঁড়াচ্ছে, প্রাচীনকালের মানুষ বুঝতে পেরেছিল যে ঋতু পরিবর্তনের এই বিপজ্জনক সময়টাতে পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে হবে। আর এমন খাবার খেতে হবে যা শরীর ও মন দুটিকেই ভেতর থেকে ঠান্ডা রাখে। এখন এই পুরো আলোচনা থেকে আমরা আধুনিক জীবনের জন্য কি দৈনন্দিন অভ্যাস তৈরি করতে পারি সেই জায়গাটাতে আসা খুব জরুরি। কারণ আজ হয়তো গুটি বসন্তের প্রকোপ নেই, কিন্তু আধুনিক জীবনের স্ট্রেস আমাদের ভেতরে যে নতুন ধরনের তাপ তৈরি করছে, তা থেকে বাঁচার উপায়ও তো এখানেই লুকিয়ে আছে। হ্যাঁ, এখান থেকে খুব স্পষ্ট কয়েকটি প্রিভেন্টিভ হেলথ কেয়ার বা প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার অভ্যাস আমরা নিতে পারি। প্রথমত, খাদ্যাভ্যাসে পরিবর্তন। যেমন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। একদম। আমাদের দৈনন্দিন খাবারে টক দই, ফার্মেন্টেড খাবার এবং প্রচুর পরিমাণে জলীয় অংশ রাখা উচিত, যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে। দ্বিতীয়ত, পরিবেশের পরিচ্ছন্নতা। ওই প্রাচীনকালের ঝাড়ুর কনসেপ্টটা। ঠিক, কেবল ধুলো পরিষ্কার করার জন্য নয়, এটি হতে পারে আমাদের ঘরবাড়ি এবং কাজের জায়গা থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র বা ক্লাটার দূর করার একটা প্রতীক। চারপাশ যখন গোছানো থাকে, তখন মানুষের ভেতরে একটা মানসিক প্রশান্তি কাজ করে। দারুণ পয়েন্ট। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি হতে পারে আধুনিক যুগের ডিজিটাল উৎপাদ থেকে নিজেকে রক্ষা করা। এই বিষয়টা আজকের দিনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। একদম। সারাদিন মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক খবরে মানুষের মস্তিষ্কে যে প্রচণ্ড স্ট্রেস তৈরি হচ্ছে, তা প্রাচীনকালের জ্বরের মতোই ক্ষতিকর। হ্যাঁ, ডিজিটাল ডিটক্স খুব জরুরি। প্রতিদিন নিয়ম করে কিছুক্ষণ এই প্রযুক্তি থেকে দূরে থাকাটা আধুনিক জীবনের জন্য এক অপরিহার্য শীতলতা। মনকে শান্ত রাখা, রাগ নিয়ন্ত্রণ করা, এগুলো সবই সেই প্রাচীন চিকিৎসার আধুনিক সংস্করণ। আর বিষয়গুলোকে একসাথে মেলালে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। এই রীতিনীতিগুলো কেবল ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, মানে সমাজের সবাই মিলে পালন করত। হ্যাঁ, উৎসগুলোতে দেখা যায় কোনো গ্রামে মহামারী ছড়িয়ে পড়লে পুরো গ্রাম একসাথে উপবাস করত, চারপাশ পরিষ্কার করত এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করত। অর্থাৎ ব্যক্তি স্বাস্থ্যের পাশাপাশি সামাজিক ঐক্য এবং কমিউনিটি হেলথের উপর তারা জোর দিয়েছিল। একদম। ভয় বা আতঙ্কের সময় মানুষ যাতে স্বার্থপর না হয়ে যায়, একে অপরের প্রতি সমবেদনা হারিয়ে না ফেলে, এই আচার অনুষ্ঠানগুলো মূলত সেই শিক্ষাই দিত। এই গভীর আলোচনার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আমরা ফিরে তাকাই, তাহলে দেখতে পাব হাজার হাজার বছর আগে শুরু হওয়া এক টিকে থাকার লড়াই কিভাবে একটা নিখুঁত বিজ্ঞান হয়ে উঠেছে। একটা অসাধারণ উত্তরণ। দেবী শীতলার ধারণাটি নিছকই কোনো ভয়ের প্রতিমূর্তি নয়। এটি আসলে মানবজাতির পরিচ্ছন্নতা, পরিবেশের ভারসাম্য, অন্ত্রের স্বাস্থ্য এবং মানসিক দৃঢ়তার এক অসাধারণ দলিল। আর এখানেই প্রাচীন দর্শনের আসল সৌন্দর্য। তারা সমস্যাকে কেবল ফিজিক্যাল স্তরে দেখেনি, তারা মন, শরীর এবং পরিবেশ এই তিনটেকে একটা অখণ্ড সত্তা হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু আজকের এই আধুনিক বিশ্বে দাঁড়িয়ে একটা নতুন এবং বেশ ভীতিকর চিন্তার উদ্রেক হচ্ছে। আমরা তো প্রাচীনকালের তাপ এবং তার বিরুদ্ধে লড়াই করার কথা আলোচনা করছিলাম। হ্যাঁ, আজ আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে অনেক রোগ জয় করেছি ঠিকই, কিন্তু আমরা কি আমাদের নিজেদের অজান্তেই পুরো পৃথিবীকে এক ভয়ঙ্কর উত্তাপের দিকে ঠেলে দিচ্ছি না? আপনি কি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলছেন? একদম। আমাদের গ্রহটি আক্ষরিক অর্থেই তেতে উঠছে, মেরু অঞ্চলের বরফ গলছে এবং বিজ্ঞানীরা সতর্ক করছেন যে হাজার হাজার বছর ধরে বরফের নিচে চাপা পড়ে থাকা প্রাচীন এবং অজানা ভাইরাস যে কোনো সময় পুনরায় বেরিয়ে আসতে পারে।
এটা সত্যি একটা মারাত্মক আশঙ্কার বিষয়। একদিকে প্রকৃতির তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে আমাদের মানসিক বার্নআউট চরম সীমায় পৌঁছেছে। এই দুই তাপের মিলিত প্রভাবে মানবজাতি হয়তো এমন এক অভূতপূর্ব সংকটের সামনে দাঁড়িয়ে আছে যার কোনো অ্যান্টিবায়োটিক আমাদের কাছে নেই। বিষয়টা ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয়। তাই এবার আর শুধু ব্যক্তি বা সমাজ নয়, সম্ভবত পুরো মানব জাতির বেঁচে থাকার জন্য আমাদের আধুনিক জীবনের লাগামহীন ভোগবাদ আর মানসিক অস্থিরতাকে কমিয়ে একটা বৈশ্বিক শীতলতার দর্শন গ্রহণ করার প্রয়োজন এসে পড়েছে। প্রকৃতি এবং মন দুটোকেই শান্ত করার এর চেয়ে বড় সময় হয়তো আর কখনোই আসেনি। সম্পূর্ণ একমত। আমাদের নতুন করে ভাবার সময় এসছে। আমাদের আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকুন।